नमस्कार दर्शकबृंद मिस माइंडेड आरो एकटी ट्रैवल ब्लग पर्वे आपनादेर स्वागत। आजकेर भिडियोते आमार गंतव्य तारकेश्वर। एर आगे आपनारा आमार तारकेश्वरेर भिडियो देखेछेन। एबारे तारकेश्वर भिडियोते आरेकटी विशेष कारण आछे, जार जोन्नो आमी सकाल सकाल बाली थेके ट्रेन धरे धरलाम तारकेश्वर लोकाल, गिये पौंछाबो तारकेश्वरे। तारकेश्वर जाওয়ার आरेकटी कारण आछे, आमी गिয়েছিলাম गत 22 फेब्रुआरी। সেদিনকে ছিল তারকেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত অর্থাৎ মহন্ত মহারাজজির শুভ আবির্ভাব তিথি উৎসব। ইউটিউবে আপনারা বোধহয় এই ভিডিও প্রথমবার দেখছেন, যেখানে এই মহন্ত মহারাজজির আবির্ভাব তিথি উৎসব পালন করা হবে। এবং শুধু তাই নয়, ওনার যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়িতে বছরের অন্যান্য দিন কিন্তু প্রবেশ করতে দেওয়া হয় না, আজকের দিনটিতেই প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এবং সেখানে তার পুজো পাঠ কীভাবে হয় একদম অন্য রকম একটি ব্লগ হতে চলেছে। তাহলে সঙ্গে থাকুন আমার সাথে আর দেখতে থাকুন তারকেশ্বরের এই ব্লগ পর্বটি। শুধুমাত্র আমি মহন্ত মহারাজজির পূজাও দেখাবো না, আপনাদের তারকেশ্বর মন্দিরটিও দর্শন করাবো। কলকাতা থেকে মাত্র 56 কিলোমিটার দূরে অবস্থিত এই তারকেশ্বর, আর হাওড়া থেকে সময় লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো। আর তারকেশ্বর যাওয়ার পথে প্রকৃতির শোভা কিন্তু অপূর্ব। চারপাশে প্রকৃতির সুন্দর শোভা দেখতে দেখতে আসুন জেনে নিই এই তারকেশ্বর মন্দিরের ইতিহাস। আনুমানিক 300 বছর পূর্বে বেনারস থেকে বাংলায় আসেন কেশব হাজারি নামে এক ভদ্রলোক। সাথে ছিল তার 2 পুত্র, বিষ্ণুদাস ও ভারমল্ল, এবং একটি মেয়ে ভানুমতি। এই বিষ্ণুদাস ও ভারমল্ল তাদের তখন এই তারকেশ্বর একা শুধুমাত্র ছিল না, তারকেশ্বর রামনগর ছিল। তারকেশ্বর রামনগর মিলিয়ে তখন তারকেশ্বরের পুরো জায়গাটি ছিল। আর এই রামনগরে এসে ওঠেন এই কেশব হাজারি। তার 2 পুত্র আস্তে আস্তে জায়গা সমস্ত দখল করে সেখান থেকে কর আদায় করতে থাকেন। ব্যাপারটি তখন মুর্শিদাবাদ নবাবের কানে পৌঁছায়। তিনি তখন এই বিষ্ণুদাস আর ভারমল্লকে বন্দি করেন। কিন্তু বিষ্ণুদাস ছিলেন বিষ্ণুর উপাসক। তিনি একটি অলৌকিক ঘটনা ঘটান এবং সেইটা দেখে নবাব তাকে মুক্তি দেন। পরবর্তীকালে তারা সেখানকার জমির রাজা হন এবং রাজা ভারমল্লের একটি গরু ছিল গোশালায়, নাম ছিল কপিলা। সেই কপিলা প্রতিদিন রাত্রে একটা জঙ্গলের মধ্যে শিবলিঙ্গের ওপরে দুধ নিঃসরণ করে আসতো। ব্যাপারটি যখন গোয়ালা মহারাজকে জানান, তখন তিনিও এটি দেখতে পান এবং তারপরেই আরও কিছু ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠা হয় এই বাবা তারকেশ্বর মন্দির, এবং 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় বাবা তারকেশ্বরের মন্দিরটি। আচ্ছা, কথা বলতে বলতে আমরা তো স্টেশনে এসে পৌঁছালাম। এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর তারকেশ্বর স্টেশন থেকে তারকেশ্বরের মন্দিরের দূরত্ব মাত্র 700 মিটার। আর 5 থেকে 10 মিনিট লাগবে আপনাদের পায়ে হেঁটে। কোনো রকম অটো টোটো বা কিচ্ছু করার দরকার নেই। এই যে রাস্তাটি আপনারা দেখছেন স্টেশনের বাইরে, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই পরে তারকেশ্বরের মন্দির। অজস্র ভক্ত, অজস্র পুণ্যার্থী সারা বছর এই রাস্তা দিয়েই যান, সুতরাং রাস্তা চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা এই স্টেশনের বাইরে আসবেন, দেখবেন অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে, নেওয়ার দরকার নেই, আপনারা হেঁটে চলে যাবেন। আর এই হচ্ছে তারকেশ্বর মন্দির যাওয়ার আগে রাজবাড়ির গেট। এই গেটের ভেতর দিয়ে কিন্তু যেতে হয় আপনাদের। স্টেশন থেকেই আপনাদের অনেক পান্ডারা ছেঁকে ধরবে এবং মন্দির যাওয়ার পথেই প্রচুর দোকান আছে। সেই দোকানের ডালা কিনলে সেখানেও প্রচুর পান্ডা আছে। আপনারা নিজেরা ভালো বুঝে একটা পান্ডা ধরে নেবেন। এখানে আমি কোনো রকম আপনাদের সাজেস্ট করব না, কারণ সবারই একই রকম। রেটও একরকম এবং সমস্ত ব্যবস্থা একই রকম, সুতরাং আপনারা ভালো বুঝে সেখান থেকে আপনারা পান্ডা নিয়ে নেবেন পুজো দেওয়ার জন্য। পান্ডা ছাড়াও কিন্তু পুজো দেওয়া যায়, সুতরাং আপনারা পান্ডা ছাড়াও পুজো দিতে পারবেন। লাইনে দাঁড়িয়ে যেরকম পুজো দেয় সেরকম পুজো দেবেন, নর্মাল।
তো আমি এখন এই রাস্তাটার মোড়ে দাঁড়িয়ে আছি এই কারণে যে এই রাস্তা দিয়ে এখন প্রসেশন আসবেন। কিসের প্রসেশন আসছে? প্রসেশন আসছেন যে মহন্ত মহারাজজি, অর্থাৎ তারকেশ্বর মন্দিরে যিনি প্রধান মহন্ত মহারাজজি এই রাস্তা দিয়েই রাজবাড়িতে প্রবেশ করবেন এবং সেই জন্য রাস্তাটি ফাঁকা করে রাখা হয়েছে। বহু মানুষও এখানে সমাগম হয়েছেন। মহন্ত মহারাজজিকে অত্যন্ত উচ্চতর স্থানে রাখা হয়, যেহেতু উনি দণ্ডিধারী স্বামী মহারাজ এবং বহু বছর ধরে সেবানিত্য রয়েছেন। এই যে দেখুন পজিশন আসছে। এবং সাথে বলে রাখি, ওনার দর্শন পাওয়া কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। খুবই ভাগ্য বলে কিন্তু উনি এরকম আপনাদের সকলের সামনে দর্শন দিচ্ছেন এবং উনি এখান থেকে যাবেন সোজা রাজবাড়ির অন্তরে, সেটিও আপনাদের আমি দেখাবো। মহারাজজি আসার সময় তাকে ফুল দিয়ে সংবর্ধনা করা হচ্ছে, সেই জন্য রাস্তার দুই পাশে মহিলারা সমবেত হয়েছেন মহারাজজিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানোর জন্য। উনি কিন্তু দণ্ডিধারী একজন সন্ন্যাসী। এবার মহারাজজিকে রাজবাড়ির অন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। রাজবাড়ির আঙিনা এবং মহারাজজির রথ, এবার এখান থেকে ওনাকে ভেতরে নিয়ে যাওয়া হবে। ধরে নিতে
এই রাজবাড়ির অন্দরে কিন্তু সারা বছর সাধারণ মানুষের জন্য প্রবেশ কিন্তু নিষিদ্ধ। শুধুমাত্র এই দিনটির জন্যই তারা প্রবেশ করতে পারে অবাধে। আর এই হচ্ছে ভেতরে সেই রাজবাড়ির ছবি। দোতলায় পর্যন্ত এই আজকের দিনটিতে উঠতে দেওয়া হয় সাধারণ মানুষকে, এবং সেই ছবি কিন্তু অত্যন্ত দুষ্প্রাপ্যই বলতে পারেন। তো চলুন আজকে আপনাদের সেই দোতলায় এবং মহারাজজির পুজো কীভাবে হচ্ছে সেটিও আপনাদের দেখাবো। রাজবাড়ির ভেতরে একটি মন্দির আছে, মন্দিরের ছবি তোলা বারণ, বাইরে থেকেই আমি আপনাদের দেখালাম। আর এই হচ্ছে রাজবাড়ির ভেতরের ভিউ। মন্দিরটি আমি বাইরে থেকে দেখালাম, যেহেতু ভেতরে ছবি তোলা সম্পূর্ণভাবে বারণ। মহন্ত মহারাজজির পূজা চলছে। দেখুন, অনেক উঁচু দরের সাধক, অনেক উঁচু দরের সন্ন্যাসী সাধক। মহারাজের পুজো কিছুক্ষণ দেখার পর এবার আমার গন্তব্য হবে তারকেশ্বর মন্দির। তো চলুন এবার আপনাদের তারকেশ্বর মন্দিরটি দর্শন করাবো। সাধারণ বাংলার আটচালা স্থাপত্যে নির্মিত এই তারকেশ্বর মন্দির, এবং তারকেশ্বর মন্দিরের পাশেই আছে কালী মাতার মন্দির। এই হলো তারকেশ্বর মন্দির, এবং পাশে যে চোঙার মতো যে চূড়াটি দেখছেন সেটি হচ্ছে কালী মাতার মন্দির, অর্থাৎ দুধপুকুরের পশ্চিম দিকে অবস্থিত এই হচ্ছে কালী মাতার মন্দির। দুধপুকুর, যেটাকে আগে শিবগঙ্গা নদী বলা হয়, আর এই হচ্ছে সেই দুধপুকুর। বাবা তারকনাথের মন্দিরের পশ্চিম দিকে এই দুধপুকুর অবস্থিত। কথিত আছে এই দুধপুকুরে স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্তি এবং সর্বরোগ মুক্তি ঘটে। শুধু তাই নয়, এখানে স্নান করে কেউ যদি বাবার মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকে তাহলে সে বাবার আদেশ পায়, এবং তার রোগের ওষুধও বাবা এসে স্বয়ং জানিয়ে দেয়। এবং এটি প্রচলিত বিশ্বাস, এখনও এটি মানুষে করে এবং তাদের সেই বাবার আদেশও তারা পায়। সবটাই মানুষের বিশ্বাসের ওপর। আর এই হচ্ছে সেই পবিত্র দুধপুকুর। বর্তমানে এটি সংস্কার করা হচ্ছে, খুব সুন্দর করে রাখা হয়েছে। আর দুধপুকুরের পাশেই যে দেখছেন অজস্র দোকান, এই দোকানের পাশ দিয়ে একটি সোজা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে কিন্তু মন্দিরে যাওয়া যায়। এখানে চাইলে আপনারা, এখানে অনেক দোকান আছে, সেখান থেকে ডালা কিনতে পারেন পুজোর জন্য। এখানে জুতোও রাখা যায়, সমস্ত কিছু এখানে হয়। আর এই যে রাস্তাটি সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। দুধপুকুরের পাশেই যে আপনারা দোকানগুলি দেখলেন, সেই দোকানের পাশ দিয়ে সোজা একটি রাস্তা একদম মন্দিরের সামনে। এই যে দেখুন ডালার দোকান, পাশে দুধপুকুর,
আর পাশ দিয়ে একটি রাস্তা। এবার আমরা রাস্তা ধরে চলে এলাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে বাবার যে মন্দিরটি, সেটা মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তবু আমি কিছু কিছু জায়গা ক্যাপচার করেছি। আর এই হচ্ছে মন্দিরের সামনের ছবি। আর এই যে দেখছেন পান্ডারা দাঁড়িয়ে আছেন ভেতরে, এইখানেই গর্ভগৃহে কিন্তু বাবা তারকনাথ অবস্থিত। আর ইনি হলেন বাবা তারকনাথ, যিনি স্বয়ংভূ। 1729 খ্রিস্টাব্দে রাজা ভারমল্ল ওনাকে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের ছবি। বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজোর জন্য, ভেতরে দণ্ডি খাটা হচ্ছে, অনেক কিছু। এই যে দেখুন ভেতরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরাও ছিলাম লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য। ভেতরের লাইন ভিড়ের ওপর নির্ভর করছে আপনাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যেহেতু আমি সেরকম কোনো বিশেষ দিনে যাইনি, অর্থাৎ সোমবার বা শুক্রবার এরকম কোনো দিনে যাইনি, সুতরাং আমার বেশ তাড়াতাড়ি দর্শন হয়ে গিয়েছিল। আর এখানে মোটামুটি লাইন সারা বছরই থাকে, ভিড় সারা বছরই থাকে, কিন্তু দর্শনও খুব সুন্দর হয়। আর আপনাকে যে পান্ডা ধরেই দর্শন করতে হবে এর কোনো মানে নেই, নিজে নিজে গিয়ে পুজো দিয়ে প্রণাম করতে পারেন, পান্ডা দিয়ে পুজো দিতে হবে এরকম কোনো মানে নেই। আচ্ছা, তারপরে বলি এখানে রোজ ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। 51 টাকা দিয়ে কুপন কাটলে আপনারা ভোগ প্রসাদ পাবেন। থাকবে ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস, এইগুলি রোজই ব্যবস্থা থাকে এখানে ভোগ প্রসাদের জন্য। সেই জন্য আপনাদেরকে চেষ্টা করবেন আপনারা বেলা 10:30টার মধ্যে যাওয়ার, কি মন্দিরে ওখানে অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করবেন। আমি যেদিন গিয়েছিলাম সেদিন মহন্ত মহারাজের শুভ আবির্ভাব তিথি উৎসব ছিল, তাই সেদিন কুপনের ব্যবস্থা ছিল না। সেদিন এমনি সকলকে প্রসাদ খাওয়ানো হয়েছিল। তা যেভাবে সকলে প্রসাদ পেয়েছিল আমিও সেভাবেই সব প্রসাদ পেয়েছিলাম। তো এই যে দেখুন প্রসাদ বিতরণ করা হচ্ছে। আরেকটি জিনিস, এখানে কিন্তু মেঝেতে বসেই আপনাদের প্রসাদ নিতে হবে, সুতরাং এখানে চেয়ার টেবিলের কিন্তু কোনো ব্যবস্থা নেই। যারা মেঝেতে বসতে পারেন না তাদের ক্ষেত্রে একটু অসুবিধাজনক হয়ে যাবে, কিন্তু এইভাবে প্রসাদ নিতে হয়। প্রসাদ গ্রহণের পর এবার বাড়ি ফেরার পালা। তখন বাবাকেও ভোগ নিবেদন করে শয়ন দেওয়া হয়েছে। ঠাকুরের প্রতি রইল আমার অজস্র ভক্তি ও শ্রদ্ধা। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। তাহলে আসছি এবারের জন্য। নমস্কার, ধন্যবাদ।